না প্রথম পার্টে। আচ্ছা, তাহলে ভিডিওটা দেখে নিন, কারণ এটা আরেকবার দেখাতে গেলে দেখা যাচ্ছে যে সময়টা চলে যাবে, তখন আপনাদের বাকি ক্লাসটা হবে না। ঠিক আছে, এটা ভিডিওতে আছে, দেখে এটা নিন। সম্পূর্ণটা দেখা দিয়েছেন? হ্যাঁ, এটা কিভাবে করা আছে সেটা দেখানো আছে। আচ্ছা ভাই, ঠিক আছে, আচ্ছা ধন্যবাদ। ভাই, আমি আমার আইডিয়াটা একটু দিছি, একটু চেক করেন প্লিজ, উপরে মনে হয় আছে। আচ্ছা, এটা হ্যাঁ ভাই, এই যে মানে খুব তাড়াতাড়ি করছি তো। এটা আপনারা পেন টুলের মাধ্যমে এখান থেকে নিতে পারেন, সমস্যা কি? মানে মিলতেছে না, মানে হচ্ছে ধরেন স্মুথ করব দুইটার, মানে হচ্ছে স্মুথ দুইটা করার চিপায় জন্য গেছে তো এরকম। আগে পেন টুলের আপনার অপশনটা ভালোভাবে জানতে হবে, যেটা হচ্ছে পেন টুল ভালোভাবে ব্যবহার করতে পারলে অবশ্যই স্মুথ হবে, হবে না কেন? বাস থেকে একটু চাপানো আছে আপনাকে, আবার সে একই সমস্যা। ব্রাউজার থেকে দিচ্ছি। ঠিক আছে, হুম হুম। এখান থেকে কতটুকু নিবেন, এতটুকুর মধ্যে একটা গ্যাপ দেখে নিবেন যে এটার মিডলে আছে কিনা। ঠিক আছে, তারপর এখান থেকে কার্ভ করে ফেলেন। হ্যাঁ, এটাই মিলাতে চাচ্ছিলাম কিন্তু পারি নাই। এই তো। হ্যাঁ হ্যাঁ, মানে যেটা মানে যেখান থেকে আবার কার্ভটা হবে ওটা সেন্টারে থাকবে, এটা এটা দুইটার চাইছিলাম। মাঝখানে আপনি একটা আইডিয়া করে নেবেন যে এটা মাঝখানে আছে কিনা, ওখান থেকে আপনি ড্র্যাগ করা শুরু করবেন। এটা মাপার কোনো ওয়ে আছে ভাই? এখন ওইভাবে যদি যেটা মাপতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনার এখান থেকে লাইন সেগমেন্ট টুল নিচ্ছি। ঠিক আছে, এটার অর্ধেক অংশ যেটা আছে, এইভাবে হুম। আপনি গ্রিজ টেনে নিতে পারেন যে এটা আমার অর্ধেক অংশ। ও ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ওকে ভাই, ওকে। ব্রাউজারে ওই নতুন ওই এক্সটেনশনটাই আমার এই ঝামেলাটা করতেছিল, এখন আর সমস্যা হচ্ছে না। আচ্ছা, এখান থেকে ইফেক্ট ইফেক্ট থেকে ডিস্ট্যান্ট ট্রান্সফর্মের মধ্যে আমরা ট্রান্সফর্মটা দেখছিলাম। তো ট্রান্সফর্মের ক্ষেত্রে আমরা এখানে ব্লেন্ড টুলে পাতা তৈরি করছি, তারপর দুইটা পাতা তৈরি করে এখান থেকে ব্রাশের মাধ্যমে আবার সেই শেপটা তৈরি করছি। ঠিক আছে, এবার আমরা এখান থেকে ট্রান্সফর্ম থেকে এরকম একটা জিনিস দেখবো। ঠিক আছে, তো প্রথমে একটা পাতা তৈরি করে নিচ্ছি, একটা বৃত্ত নিচ্ছি। এটাকে একটা গ্রুপ করলাম। ঠিক আছে, তো এবার এটা সিলেক্ট করে আমরা যাচ্ছি ইফেক্ট ইফেক্ট থেকে ডিস্ট্যান্ট ট্রান্সফর্ম, এখান থেকে ট্রান্সফর্ম। তো এবার প্রিভিউতে টিক মার্ক করে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে আমরা কি দেখছিলাম, মুভ বলতে এখান থেকে সরাই নেওয়া। ঠিক আছে, ভার্টিক্যালটা কি হচ্ছে উপর এবং নিচ দিকে, আর এখান থেকে হরিজন্টালটা ডান দিকে বাম দিকে। ঠিক আছে, তো এখানে কপির একটা অপশন আছে যে আমার এটা কয়টা কপি হবে, কারণ আমি এখানে দিলাম 20টা কপি হবে। ঠিক আছে, আমি এখন এটাকে সরাই নিচ্ছি ডান দিকে। 20টা কপি চলে আসছে না? তো এখন যে জিনিসটা হচ্ছে, এখানে 20টা কপি আছে, তারপর এখান থেকে যেটা হচ্ছে যে স্কেলের যে হরিজন্টাল এবং ভার্টিক্যাল আছে, এখান থেকে আমি সাইজ কম বেশি করব। এদিকে যদি দেই তাহলে একটা পাশ আমার বড় হয়ে যাচ্ছে, এই পাশটা এসে আবার এদিকে দিলে প্রথম পাশটা ছোট হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি এখানে 100% রাখছি। তো এবার যেটা হচ্ছে আমার এখানে একটু ঘোরানো প্রয়োজন, এই জন্য এখানে রোটেট অপশন আছে, অ্যালাইন, এখান থেকে আমি এখান থেকে রোটেট করে দিচ্ছি। ঠিক আছে, হ্যাঁ, সেম ডিসটেন্সে ভাই এটা যাবে এরকম কোনো ওয়ে আছে? এটা তো সেম ডিস্টেন্সই আছে। মানে ডিসটেন্স আর কমাই দিলাম এরকম? এখান থেকে যে 100% জায়গায় কমাই দিতে হবে, যদি আমি হরিজেন্টালি কমাই, যেমন হরিজেন্টালি কমাই দিলাম। ঠিক আছে, তো এখন হরিজেন্টালি কমাইলে কিন্তু এটা কম বেশি মনে হচ্ছে, তখন
হরিজন্টালি যতটুকু কমাইছি ভার্টিক্যাল ঠিক ততটুকু কমাইতে হবে, আচ্ছা আচ্ছা ঠিক আছে? তাহলে স্কেল অনুযায়ী চলে যাবে। ভাইয়া, আমি চাচ্ছিলাম যে একটা পাতা থেকে একটা পাতার ডিস্টেন্সটা। আচ্ছা, সেক্ষেত্রে এখানে 100% রেখেই কাজ করতে হবে। ডিস্টেন্স কিন্তু সবগুলো সমান আছে, ঠিক আছে? যখন কার্ভ হবে তখন তো কর্নার গুলো চলে আসবে। ডিস্টেন্স যতই হোক এখান থেকে কর্নার গুলো যদি না আসে তাহলে তো কার্ভ হবে না, তাই না? ভাই এইটা বলতে চাইছিলাম না ভাইয়া। আমি বুঝতে পারছি যে একটা এই পাতা থেকে আরেকটা পাতার মাঝখানে যে গ্যাপটা, এটার কথা বলতেছেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই গ্যাপটা তো আমি এই কমাতে চাচ্ছি হ্যাঁ বা বাড়াতে চাচ্ছি। এই গ্যাপটা কমাইতে কিংবা বাড়াইতে চাচ্ছেন, সেটা হচ্ছে যে এখান থেকে যে আপনার এই পাতাটা কার্ভ হচ্ছে, একটা জিনিস কার্ভ হইতে হুম। গেলে কিন্তু একটা পাশ অবশ্যই কমায় আসতে হয়, না কমলে কিন্তু এটা গ্যাপটা মিলবে না। তো এটা যখন কমে আসবে তখন এটা উপর থেকে বাড়তেছে, ঠিক আছে? যদি আপনি এটা না বাড়ে তাহলে কিন্তু এটা কখনোই রাউন্ড হবে না। তাহলে আপনাকে এরকম রাখতে হবে, 0 করে সমান এরকম। বুঝা গেছে? হ্যাঁ, এভাবে থেকে কমবে না? এভাবে থেকে আপনি কোনটা কমাইতে চাচ্ছেন? মধ্যবর্তী ডিস্টেন্সটা মাঝখান থেকে একটা পাতা। কয়েকটা কয়েকটা ডিসটেন্স কমাইতে চাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। এখানে যেটা হচ্ছে এটা সবগুলো মিলে একটা ইফেক্ট তৈরি, ঠিক আছে? এখানে কিন্তু মূল একটা শেপ আছে, ঠিক আছে? এই শেপ হুম। অনুযায়ী অটোমেটিক সে এখানে ডিসটেন্স তৈরি করছে যে আমার কয়টা শেপ হবে এবং কতটুকু এখান থেকে কত পিক্সেল করে সরবে, ঠিক আছে? এটা কিন্তু একটা অনুযায়ী দেওয়া আছে। এখানে কিন্তু একটা একটা করে সরবে, ঠিক আছে? একসঙ্গে এখান থেকে 3টা সরাবো কিংবা 2টা সরাবো এটা কিন্তু করা যাবে না, ঠিক আছে? আপনি যেটা চাচ্ছেন ওটা করতে গেলে আমাকে ইফেক্টটাকে আবার ভাঙতে হবে। ভাঙতে হবে, হ্যাঁ, ভেঙে থেকে ভেঙে তারপরে দেবো। তারপরে এখান থেকে ডিরেক্ট সিলেকশন কিংবা গ্রুপ সিলেকশন টুলের মাধ্যমে যে কয়টা চান সে হুম। কয়টাকে চাপাই নিতে হবে, ঠিক আছে? এরকম করে নিতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, ইফেক্ট থেকে ডিস্ট্রয় এন্ড ট্রান্সফর্ম। তারপর আমরা এখানে টুইক অপশনটা দেখি এখানে কি আছে, প্রিভিউ। এখান থেকে দেখেন আমার শেপের পরিবর্তন নিয়ে আসছে হালকা ইফেক্টের জন্য, হরিজন্টাল, ভার্টিক্যাল, ঠিক আছে? এই ধরনের ইফেক্টের পরিবর্তনের জন্য এগুলো ব্যবহার করা হয়। এটা কি ধরনের কাজ করে ভাই, এটা কি যখন আমরা বিভিন্ন জিনিসটা? ডিজাইন গুলো করতে যাই তখন এই ধরনের অনেক শেপ প্রয়োজন হ্যাঁ, পড়ে, ঠিক আছে? তখন আমার এরকম একটা আচ্ছা যদি শেপ প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমরা এটা তৈরি করে নিতে পারি, ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ, এই কাজটা টুলস, একটা টুইক টুলস আছে না, ওইটা আর এই ইফেক্ট দিয়ে করলে কি সেম আসবে? কোনটা? টুলস আছে না ভাইয়া, এই যে ইয়ে উইডথ টুলের ওখানে। উইথ টুলের এখানে যে এগুলো ও টুইটাল টুল, আচ্ছা আচ্ছা, সরি সরি, আমি ভাবছি ওই টুলটা আছে, টুইক টুলটা। এখান থেকে আমরা ক্লিক করলে কিন্তু লাইভ শো করছে না যে কেমন হচ্ছে, এটা কাজ করছে ডিরেক্টলি, ঠিক আছে? আর ওখান থেকে আমরা কম বেশি করে নিতে পারতেছি। এখান থেকে যেটা হুম। করছি এটা দেখেন, যেখান থেকে আমরা জিনিসটা প্রিভিউ দেখছি, দেখার পরে কতটুকু প্রয়োজন ততটুকু করে আমরা ওকে দেব। এখান থেকে কিন্তু ঠিক ওই কাজটা হচ্ছে না, আচ্ছা আচ্ছা। ঠিক আছে? ইন কন্ট্রোল, আউট কন্ট্রোল এটা যদি তুলে দিই তাহলে বাইরে চলে যাবে, এটা ভিতরের দিকে চাপছে। Okay. তারপর যেটা আছে টুইস্ট হচ্ছে ঘোরানোর জন্য, ঠিক আছে? প্রিভিউ এখান থেকে দেখিয়ে দিচ্ছি। তো একটা জিনিস হচ্ছে যে এটা একটা বৃত্ত, বৃত্ত ঘুরলে কিন্তু বৃত্তের মতোই দেখাবে, তাই না? হুম। তো আমরা বৃত্ত বাদ দিয়ে অন্য একটা শেপ নিই তাহলে ভালো বুঝতে পারবো। এটা হচ্ছে যে এরকম একটা শেপ নিলাম, এটা ঘুরলে তো বোঝা যাওয়ার কথা।
এবার যাচ্ছি, এবার আমরা এখান থেকে অ্যালাইন বলে দিচ্ছি, ঘুরছে? এটা মাঝখান থেকে ঘুরবে। হ্যাঁ, মাঝখান থেকে। ধরুন এখান থেকে আমি আরো বাড়িয়ে দিচ্ছি। ভাই এটা সেন্টার পয়েন্ট থেকে ঘুরতেছে, এটা চেঞ্জ করবো কিভাবে? এটা তো সেন্টার পয়েন্ট থেকে ঘুরবে। সেন্টার পয়েন্টে মুভ করলে ভাইয়া ওইখান থেকে ঘুরবে না, সেন্টার পয়েন্টে আমি যে জায়গায় দিব। না, হ্যাঁ হ্যাঁ। এটার ক্ষেত্রে ওইটা হবে না, ঠিক আছে? এটা ও, সেন্টার পয়েন্ট থেকে আসবে। এটা দেখে একটা স্টককেও ঘোরানো যাবে। হ্যাঁ, অবশ্যই। ঠিক আছে। হুম, ঠিক আছে ভাই। তারপর যেটা আছে এটা হচ্ছে জিগজ্যাগ ইফেক্ট। জিগজ্যাগ প্রিভিউ, এখান থেকে দেখেন এটা কোণের মতো তৈরি হয়, ঠিক আছে? এখান থেকে যদি কোণের সাইজটা বাড়াইতে চাই এখান থেকে আমরা বাড়াই নিতে পারবো, যদি কমাইতে চাই কমাইতে পারবো। এই কোণের অপশনগুলো যদি বাড়াইতে চাই সেক্ষেত্রে নিচেরটা ব্যবহার করবো, কোণগুলো বাড়াইতে চাইলে, ঠিক আছে? আর এখান থেকে যখন আমরা দেখেন এই কোণগুলো কিন্তু একটু চোখা মনে হচ্ছে, যদি স্মুথ করতে চাই আমরা স্মুথে ক্লিক করবো। ভাই হুম, এই জিনিসটা দেখি যে অনেক সময় লেখে যে শপ ওপেন অথবা এত পার্সেন্ট ডিসকাউন্ট, এগুলো করা হয় এটা দিয়ে? হ্যাঁ, এটা দিয়ে তো দেখানো ছিল একটা বৃত্তর ক্ষেত্রে, যেটা ছিল যে হ্যাঁ। এরকম একটা বৃত্ত নিচ্ছি, নেওয়ার পর ইফেক্ট, ইফেক্ট থেকে জিগজ্যাগ প্রিভিউ, ঠিক আছে? এরকম কর্নার চলে আসছে। কারণ আমার এখানে কতগুলো কর্নার প্রয়োজন, এখান থেকে বাড়ায় নিতে পারি, ঠিক আছে? নিলাম। হুম। এখানে এই চোখা অংশগুলো যদি আমি রাউন্ড করতে চাই সেখানে স্মুথ ক্লিক করবো, এই যে স্মুথ। এখন কার্ভটা এখান থেকে সাইজ কমাই দিচ্ছি আমি, ঠিক আছে? সাইজ বাড়াই দিচ্ছি, কমাই দিচ্ছি, ও, ঠিক আছে? হুম। এই কাজটা ভাই স্টার টুল দিয়ে করছিলাম। হ্যাঁ, স্টার টুল দিয়ে করা ছিল। হুম। Okay. তো আমাদের ডিস্ট্রয় এন্ড ট্রান্সফর্মের এখানে মোটামুটি সবগুলো শেষ। তারপর কোনটা আছে? পাথ। তো এই পাথের এটা কিন্তু দেখানো ছিল অফসেট পাথ, হুম, আউটলাইন স্টক, এই জিনিসটা দেখাইছিলাম কই থেকে? অবজেক্ট থেকে, পাথ, এখান থেকে দেখাইছিলাম, হুম। ঠিক আছে? তো একই কাজ, দুইটার একই কাজ। তো তারপর যেটা আছে আমরা দেখি, আহ এখানে কিছু কিছু আছে যেগুলা প্লাগিংস এর মাধ্যমে, প্লাগিংস ছাড়া যেগুলো আছে এগুলো আমরা দেখি। অ্যাড, এটা হচ্ছে পাথফাইন্ডার যে আমরা কাজগুলো করি, এখান থেকে পাথফাইন্ডার যে কাজগুলো হয়, তো এগুলো কিন্তু প্রত্যেকটা নাম দেওয়া আছে, ঠিক আছে? এখানে এটার হুম। কাজ কি? স্ক্লুটের কাজ কি? মাঝখানের টুকু দুইটার- ডিলিট করে দিবে, দুই পাশটা থাকবে। আচ্ছা, তাহলে এরকম আমরা দুইটা শেপ নেই। তারপর তো একই সমস্যা করছে, বুঝলাম না হঠাৎ করে পিসিতে কি ঢুকলো। একে তো ল্যাপটপ কাজ করে শান্তি পায় না, তার মধ্যে আবার ঝামেলা। আচ্ছা, ছোট হয়ে গেছে। এবার এই যে দুইটাকে সিলেক্ট করলাম, এখান থেকে ক্লিক করলে কি হইতো? মাঝখানটা চলে যেত, তাই না? হ্যাঁ। আমি কন্ট্রোল যেটা আন্ডু করছি, এখানে আবার এটা সিলেক্ট করলাম, একই কাজটা আমরা এখান থেকে পাথফাইন্ডার এটার মাধ্যমে করেছিলাম, আচ্ছা। ঠিক আছে? কি ব্যাপার? ঝামেলা করার কথা ছিল না তো।
আচ্ছা ভাই, এটা বুঝতে পারছি, আপনি অন্যটা একটু ঠিক স্টকের জন্য ঝামেলা করছো। কিছুই বুঝলাম না তো এটার এরকম করার কারণ কি? আজব, এটা তো একই কাহিনী করছে। আচ্ছা, এটা আমরা পরে দেখছি তাহলে। এটা পাথফাইন্ডারের অপশন গুলো, ঠিক আছে? এখানে পাথফাইন্ডার লেখা আছে, ঠিক আছে? জি, হ্যাঁ। এই পাথফাইন্ডার এবং পাথফাইন্ডার দুটো একই কাজ করার কথা, তো কাজ করছে না কোনো এক কারণে, দেখতে হবে। তারপর যেগুলো আছে এগুলো দেখি। রাস্টারাইজ, ঠিক আছে? রাস্টারাইজ হচ্ছে যে আমরা যে ভেক্টর শেপগুলো নিয়ে কাজ করছি, এটাকে পিক্সেল মোডে নিয়ে একটা ইমেজ ফরম্যাটে তৈরি করা। তো এখানে রাস্টারাইজে ক্লিক করছি, করার পর এখানে দেখাচ্ছে যে আমার কালার মোড কি থাকবে, আরজিবি থাকবে না গ্রাইস্কেল থাকবে না বিটম্যাপ থাকবে। এখানে আরজিবি টা আছে, রেজুলেশন কতটুকু দিতে চাই, ঠিক আছে? 72 আছে, ওকে। তারপর যেটা হচ্ছে যে এটা কি ট্রান্সপারেন্ট থাকবে নাকি ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট শো করবে। আমরা হোয়াইটটা ক্লিক করে দিচ্ছি, ওকে। এখন এটা দেখেন, জুম করলে ফেটে যাবে, রাস্টারাইজ হয়ে গেছে, ঠিক আছে? তো এই জিনিসটা যখন আমরা বাইরে নিয়ে যাব, ব্যাকগ্রাউন্ডটার সাথে দেখবো কি আছে, যে হোয়াইট শো করছে ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? যেটা আমরা হোয়াইট সিলেক্ট করে দিয়েছিলাম। ভাইয়া, এটা ইলাস্ট্রেটরে করে সুবিধা কি আমাদের? অনেক সময় রাস্টার এবং ভেক্টর শেপ নিয়ে কাজ করতে হয়, যেটা হচ্ছে আপনার ভেক্টর ট্রেসিং এর কাজ করছেন, তখন একটা লোগোকে আপনার মানে রাস্টার, ভেক্টর ট্রেসিং, একটা লোগোকে এটা, ইমেজ থেকে আপনি ভেক্টর করে ফেলছেন। মানে একটা হ্যাঁ হ্যাঁ কোম্পানির লোগো যেটা ইমেজ ফরম্যাটে আছে, সেটাকে আপনি ভেক্টর করছেন। তো সেই একটা ভেক্টর ফরম্যাট আপনার কাছে আছে। এখন আপনি চাচ্ছেন যে আপনি ক্লায়েন্টকে দেখাবেন যে আমি এই ধরনের কাজগুলো করি, যে আমি রাস্টার লোগো থেকে ভেক্টর করি, কিন্তু আপনার কাছে রাস্টার লোগো নেই, একটা লোগো আছে সেটা ভেক্টর। সেই লোগোকে একটা কপি করে একটা ভেক্টরকে রাস্টার করলেন, করে এখান থেকে জুম করে দেখাচ্ছেন যে এরকম ফাটা লোগো থেকে আমি স্মুথলি একটা লোগো কনভার্ট করে দিতে পারবো। ও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রাস্টার জিনিসটা দেখাতে পারবেন, ঠিক আছে? হুম। এই কাজটা তো ভাইয়া হচ্ছে লো রেজলিউশন নিয়ে ফটোশপে করে জেপিজিতে সেভ করলে তো হয়ে যেত। জেপিজি এবং ভেক্টর এই দুইটার মধ্যে পার্থক্য প্রথম দিকে বুঝাইছিলাম, জিনিসটা বুঝতে পারছেন? হুম। তাহলে আমরা ফটোশপে কেন কাজ করবো এটা? কারণ একটা ইমেজ যখন একটা লোগো 10 ইঞ্চি থেকে বড় একটা বিলবোর্ডে এটাকে প্রিন্ট করা হবে, তখন তো অবশ্যই বড় করা হবে, ফটোশপের জিনিসটা তো তখন নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তো আমরা ওখানে কি কি জন্য করবো? এই জন্যই তো আমরা এখান থেকে করে নিব, ঠিক আছে? তো যখন ক্লায়েন্ট যখন লোগোর মেইন ফাইল চায়, তখন কিন্তু ফটোশপে জেপিজি পিএনজি এগুলো খুব কম চায়। যেটা পিএনজিটা সে চায় যে তার ওয়েবসাইটে ব্যবহার করতে, ফেসবুকে ব্যবহার করতে, খাবারে ব্যবহার করতে, কিন্তু মেইন ফাইলটা চায় যে সে প্রেসে যাবতীয় কাজে ব্যবহার করতে পারবে, ঠিক আছে? এই জন্য আমাদের ইপিএস কিংবা এআই ফাইল দিতে হয়। আচ্ছা, রাস্টাইজ দেখলাম। তারপর এখান থেকে ইফেক্টের কিছু কাজ আছে।
তো এখানে ক্লিক করছি। তো এই ইফেক্টটা দেখেন আমাদের এখান থেকে ইফেক্ট একটা গ্যালারি আছে, ইফেক্ট গ্যালারি, ঠিক আছে। এটার ভিতরে সবগুলো ইফেক্ট আছে। প্রথমে আমি আর্টিস্টিকে যাচ্ছি, এখানে ক্লিক করছি, দেখেন বিভিন্ন ইফেক্ট গুলো আছে। ইফেক্ট পড়ছে। অনেক সময় আমাদের নয়েজের প্রয়োজন হয়, এখান থেকে স্টাইলাইজ, গেইন, এটা জুম করে দেখছি আমরা, ঠিক আছে। ওকে, তো এই জিনিসগুলো এখানে দেওয়া আছে। আর এখানে কাস্টম ইফেক্ট অ্যাড করা যাবে না? কাস্টম ইফেক্ট এখানে অ্যাড করার সিস্টেমটা যেটা হচ্ছে যে আমার ইফেক্ট গ্যালারিতে যদি যাই, যাওয়ার পর এখানে দেখেন, এখানে কিন্তু আমাদের অ্যাড করার ওইরকম কোনো সিস্টেম দেওয়া হয় না এখন, ঠিক আছে। যদি আমরা কোনো একটা তৈরি করি, যে এখান থেকে কিছু একটা বাড়াইলাম, বাড়ানোর পর এখানে নিউ এ ক্লিক করছি, কি ব্যাপার আজকে নিউ অপশনটাও কাজ করছে না, বুঝলাম না। ভাইয়া রিস্টার্ট দেন পিসি। এখান থেকে আপনারা নতুন কিছু লোড করতে পারবেন না, এটাকেই যদি আপনারা কাস্টমাইজ করেন, যেমন এখান থেকে কত পার্সেন্ট গেইন ছিল, ঠিক আছে, এটাকে কম বেশি করে নিয়ে আমরা এটা সেভ করে রাখতে পারবো, ঠিক আছে, নতুন একটা ফাইল, এই জিনিসটা তখন শো করবে। ব্রাশের মতো ইফেক্ট গুলো এনে কাজ করা যাবে না, না ব্রাশে যেরকম ইফেক্ট গুলো নিয়ে আসতাম। না, এটার ভিতর যে কয়েকটা ইফেক্ট আছে এগুলোই আপনার কাজ করতে পারবেন, ঠিক আছে। ও আচ্ছা, ঠিক আছে ভাই। ভাই স্টাইলাইজটা মনে হয় বাদ পড়ছে। এটা তো ড্রপ শ্যাডো এগুলো দেখাইছিলাম না। খালি ড্রপ শ্যাডোটাই দেখাচ্ছিলেন। আচ্ছা, ড্রপ শ্যাডো দেখা হয়েছে, তারপর ফেদার আছে, ফেদার প্রিভিউ, এন্ড সাইড থেকে দেখেন একটু ঝাপসা হয়ে ভিতর দিকে মিশে আসছে, হ্যাঁ, ঠিক আছে, এটা এই জন্য ব্যবহার করা হয়। তারপর যেটা আছে স্টাইলাইজ, এখান থেকে ইনার গ্লো, আমি আমার ভিতরের অবজেক্টের ভিতরের পাশে কোনো গ্লো ফেলতে চাচ্ছি ইফেক্টের মতো, এখান থেকে যেহেতু এখানে হোয়াইট দেওয়া আছে আমি ব্ল্যাক কালার দিচ্ছি, ঠিক আছে। স্কিন মোড আছে, এটা নর্মাল করছি। এখন এখান থেকে যদি বাড়াই দেই, দেখা যাচ্ছে হুম, হুম, যেমন এইরকম একটা রেড কালার যদি আমরা একটা অবজেক্টের উপর এরকম শেপ রাখি, তখন কেমন দেখা যাবে। 3D মতো। 3D লাগতেছে ভাই। ঠিক আছে, এই ধরনের ইফেক্টের জন্য ওগুলো ব্যবহার করা হয়। আচ্ছা, সেটা কেটে দিচ্ছি। তারপর যেটা আছে এখান থেকে আউটার গুলো, তো ইনার গুলো ভিতর দিকে, আউটার গুলো কি হবে বাইরের দিকে। আউটার গুলোটা হবে বাইরের দিকে। এখান থেকে নরমাল মোডে করে দিচ্ছি, ব্লার, ঠিক আছে। অনেকটা ড্রপ শ্যাডোর মতো কাজ করছে, এটা চতুর্দিকে সরানোর জন্য। ওকে, তারপর দেখি এখানে কি আছে, রাউন্ড কর্নার, ঠিক আছে। রাউন্ড কর্নার করার জন্য কি আমাকে কি করতে হবে, যে কর্নার টাইপের কোনো অবজেক্ট নিতে হবে। এখানে আমার তো একটা বৃত্ত আছে, এটাকে আর কি রাউন্ড করব, এটাকে রাউন্ড করে কোনো কাজ হবে। এই জন্য আমাদেরকে একটা কর্নার যেটাতে করা যাবে, যেমন একটা বক্স নিলাম, এখানে কোনগুলো আছে, এটাকে কর্নার করব, স্লাইস, এখান থেকে রাউন্ড কর্নার। ওকে, এবার এটাকে বাড়িয়ে নিচ্ছি, দেখা যাচ্ছে। হুম। হুম, জি ভাই। ওকে,
ইফেক্ট থেকে স্টাইলাইজ, এখান থেকে flip। তো এটা হচ্ছে অনেকটা যে আপনার যেমন ধরেন সুতার গুটি আছে না, যে সুতার গুটিতে সুতা পেঁচানো আছে, তো আমরা একটা ডিজাইন করলাম সুতার গুটির মতো, তো সেখানে সুতার মতো কিছু বোঝানো প্রয়োজন, ঠিক আছে? তো এটার মাধ্যমে আমরা ওই ধরনের কাজগুলো করতে পারবো, ঠিক আছে? হুম, আঁকা কি টাইপের ভাইয়া? এটা তো স্ক্র্যাচের মতো। হুম, এটার মাধ্যমে স্পেসিংটা কম বেশি করা যাবে। হার্ট রেটের মতো লাগছে এটা স্পেসিং। ঠিক আছে, তারপর এখান থেকে আমরা অ্যালাইন বলে দিতে পারবো কোন দিকে যাচ্ছি। এখান থেকে সেটিং, যে ডিফল্ট কিছু মোড আছে এখান থেকে আমরা ব্যবহার করতে পারি। স্কেচ, ঠিক আছে, অনেকটা সুতার মতো আর কি। যেমন এই যে ইফেক্টটা ব্যবহার করলাম এখানে, এটা ঠিক আছে, তো এটা যদি আমি এই অবজেক্টে ব্যবহার না করে একটা ফন্ট নিচ্ছি, আগে আমাদের বেসিকটা জানতে হবে যে এই এই টুলস এর মাধ্যমে এই এই কাজ হয়, তারপর আমরা সেটা কোনটাতে অ্যাপ্লাই করব। এই ফন্টটাকে যদি আমরা ওই ইফেক্টে ব্যবহার করে দেখি কেমন দেখায়, এখান থেকে এটা ব্যবহার করছে, ওকে, ঠিক আছে। হুম। এখন হুট করে ফন্টটা দেখলে তো বলবেন যে আমার পিসিতে এটা ইনস্টল করা নাই। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ। ছেড়ে দিচ্ছি। ঠিক একই রকম এই ইফেক্ট গুলো যেগুলো আমরা দেখলাম যে এখান থেকে ঝিরিঝিরি করা যায়, হুম, আমরা কাস্টম যে টাইপোগ্রাফি গুলো দেখি এগুলোতে কিন্তু এই ধরনের ইফেক্ট গুলো বেশি ব্যবহার হয়। যেমন এখান থেকে আমরা ডিস্টর এন্ড ট্রান্সফর্মের মধ্যে কি দেখছিলাম, জিগজ্যাগ, এই যে টুয়াল, এখান থেকে প্রিয়, যে দেখেন, ঠিক আছে। হুম। তখন বলছিলেন যে এগুলো দিয়ে কি করা হয়, এখন তখন বল, তো বুঝি নাই ভাইয়া, এগুলা তো ফ্রন্টের মধ্যে আসলে বেশি ইউজ হয়। ঠিক আছে। তো হ্যাঁ ভাইয়া। প্রত্যেক এখানে ফন্টটাকে আউটলাইন করে নিতে হবে। এটা আউটলাইন করি নাই তো, আমি এইরকম রাখছি, ইফেক্ট ব্যবহার করার সময় আউটলাইন প্রয়োজন পড়ে না। আচ্ছা। কারণ এখান থেকে যখন ইফেক্টটা ব্যবহার করব, আউটলাইন করলে কি হবে আর না করলে কি হবে, যখন আমি ইফেক্টটা ব্যবহার করব, ধরুন এটা ব্যবহার করছি, একটু ঘুরে নিলাম, এখন কিন্তু আমি লিখলে এই ইফেক্টটা থেকেই যাবে, ঠিক আছে। আউটলাইন করলে কি ইফেক্টটা থাকবে? না, না না। থাকবে না। তাহলে তো আমাদেরকে আউটলাইন করা যাবে না। হুম। আচ্ছা, এখান থেকে আমাদের এই পর্যন্ত গেল, যাওয়ার পর এখানে আছে ওয়ার্প। ওয়ার্পটা হচ্ছে বাঁকানো যে চিহ্নটা, আর্ক করছি। এখানে আমাদের একটা আর্ক টুল ছিল এরকম বাঁকানো না, তো এখানে জি। আর্ক দেখাচ্ছে। তারপর যেখানে এখানে বিভিন্ন অপশন গুলো আছে, এটার মাধ্যমে আমরা লোয়ার আর্ক, লোয়ার, আপার, ঠিক আছে, কোন দিকে চাচ্ছি এটাকে, এখানে কিছু স্টাইল আছে, এগুলো আমরা ব্যবহার করতে পারি। করার পর যেমন এখানে আর্ক দিলাম, দেওয়ার পর এটা আমি কমিয়ে নিচ্ছি, কমানো প্রয়োজন কিংবা বাড়ানো প্রয়োজন। এটা যদি আমি নিচের দিকে চাই তাহলে কি করবো, এটার অপোজিট সাইড দিকে আসবো, ঠিক আছে। তো এক পাশে এই সাইডটা একটু মোটা করা প্রয়োজন, আমি এক সাইডে নিয়ে যাচ্ছি, এই পাশে চিকন হয়ে যাচ্ছে, ঠিক আছে। আবার যখন এই পাশে যাব তখন এই পাশটা চিকন হয়ে যাবে, এটা চতুর্দিকে সরে যাচ্ছে, ঠিক আছে। এই যে এখানে আর্কের যে অপশন গুলো আছে এখানে কিন্তু অনেকগুলো শো করছে, এই জিনিসটাই এখানে পার্ট বাই পার্ট দেওয়া আছে। যেটা হচ্ছে যে এখানে যখন আমরা ইফেক্টে যাবো, আর্ক, ওয়ার্প, ওয়ার্প থেকে যে যতগুলো শো করছে, এতে এখানে আর্ক, লয়ার, ঠিক আছে। তো লয়ারে যাওয়ার পর এখানে কিন্তু প্রত্যেকটা আছে, আমরা প্রথমে ব্যবহার করেছিলাম। তারপর এই যে আপার, আপারটাও কিন্তু এখান থেকেই আছে, আপার, ঠিক আছে। সবগুলো একটা, আমরা যে কোনো একটাতে ঢুকলেই সবগুলো ব্যবহার করতে পারবো। তো এখন একটা জিনিস দেখি, এই ধরনের ইফেক্ট দিয়ে কি কাজগুলো করা যায়।
ধরো অনেক টি শার্টের মধ্যে এই ধরনের ডিজাইন গুলো থাকে। আমি কন্ট্রোল টিতে যাচ্ছি, এটা ইয়ে করে দিচ্ছি, দেওয়ার পর আমি একটা ফন্ট নিচ্ছি। খাইছে, এবার ফন্টও তো আসতে সময় লাগবে। ভাই ল্যাপটপে গ্রাফিক্স কার্ড আছে না? হ্যাঁ গ্রাফিক্স কার্ড আছে, কিন্তু গ্রাফিক্স কার্ড এটার ক্ষেত্রে বেশি একটা ইয়ে করে না। গ্রাফিক্স কার্ড চাইতে এটার ক্ষেত্রে প্রয়োজন পড়ে এসএসডি। হুম। ঠিক আছে, এসএসডি এবং র্যামের কারণে এগুলো পাওয়ার কম বেশি হয়, কিন্তু গ্রাফিক্স কার্ডটা তো এটার জন্য সাপোর্ট দেয় না। তাইলে গ্রাফিক্স কার্ড হচ্ছে আপনি যখন রেন্ডার করবেন, যখন আপনার যে গ্রাফিক্সটা আছে, ঠিক আছে, এই গ্রাফিক্সটাকে স্মুথলি দেখার জন্য, স্মুথলি ইয়ে করার জন্য ওটা ব্যবহার হয়। গ্রাফিক্স কিন্তু আপনার আচ্ছা। পিসি কে ফাস্ট করে না। হুম। ল্যাপটপে ভাই এসএসডি ব্যবহার হয় নাকি? হ্যাঁ ল্যাপটপে হ্যাঁ করা যায়। ব্যবহার হয়, আচ্ছা আচ্ছা। ল্যাপটপে আরো এসএসডি বেশি যে ব্যবহার করে। দাম, এসএসডি অনেক রকমের আছে, এসএসডি টা কি? যেমন আমরা হার্ড ডিস্ক ব্যবহার করি, এটা একটু উন্নত মানের হার্ড ডিস্ক, এই যেটা আমরা সি ড্রাইভের জন্য বেশি ব্যবহার করে থাকি। এটা কি এক্সটার্নাল লাগানো যেতে পারে? হ্যাঁ ইন্টারনাল এক্সটার্নাল পাওয়া যায় কিন্তু অনেক দাম। ইন্টারনাল থাকতে হয়? এটা দুইটাই পাওয়া যায়, আপনি যেটা লাগাইতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। যেটা হচ্ছে যে আমরা যে নর্মালি যে হার্ড ডিস্ক গুলো কিনি, এর চাইতে অনেক গুণ বেশি দাম, যেটা হচ্ছে 120 জিবি মাত্র, যেটার প্রাইস হচ্ছে প্রায় 6,000 7,000 টাকা নর্মালটা। ঠিক আছে, জি। 5.5 মনে হয় ভাইয়া। তো ভালো কোম্পানিটা মোটামুটি 6 এর কাছাকাছি যায়। ঠিক আছে, আর যেটা হচ্ছে আচ্ছা। যে আপনার যদি এটা আরো উন্নত মান নিতে চান, 500 জিবির দাম পড়বে আপনার 25,000 টাকা। ওরে আল্লাহ। ঠিক আছে, 25 থেকে 30,000 টাকা শুধু 500 জিবি। হ্যাঁ 14,000 টাকা। হ্যাঁ আমি দেখছিলাম লাস্ট। এটা কোনটা দেখছিলেন? এখন এটা মনে হয় ট্রান্সেন্ডেই ছিল মনে হয়। স্যামসাং এরটা দেখেন, স্যামসাং ইভো একটা আছে, ওটা দেখেন, ওটার প্রাইস সম্ভবত 20,000-এর উপরে। এটা কি M.2 সরি, M.2 না M.2 যেন আছিল। দেখতে হবে, কিন্তু স্যামসাং এরটার দাম বেশি ওইটা। ঠিক আছে, হ্যাঁ এটা পরবর্তীতে ল্যাপটপে লাগানো যেতে পারে আর কি। হ্যাঁ ল্যাপটপে পিসি সবগুলোতে ব্যবহার করতে পারবেন। আচ্ছা, আচ্ছা। এখান থেকে আমরা দেখছিলাম ইফেক্টটা চেঞ্জ করে দিছি না, একটু মোটা ফোন নিচ্ছি। তো এবার আমরা এখান থেকে আর্ক লোয়ার করে দিচ্ছি, এই নিচের অংশ একটু বাড়িয়ে নিলাম। এখান থেকে আমার যতটুকু প্রয়োজন, যেমন আমি এখানে 25 নিচ্ছি, 50 পর্যন্ত প্রয়োজন নেই, এটুকু। ওকে, তো নিচেরটা বেড়ে গেছে, এখন এই মাপে আমি উপরের টুকু বাড়াইতে চাচ্ছি। সেক্ষেত্রে এখানে আবার যাওয়ার পর আমি আপারটা নিচ্ছি, 25। ঠিক আছে, একই মাপ দেওয়া আছে। ওকে, এরকম ডিজাইন দেখা যায় না? হুম। হুম সিনেমাতে দেখছি। এখন আমি যদি এখানে কিছু একটা লিখি, ওই ভাইয়া এই পদ্ধতিটা। এই এই লেখাটা, এই জিনিসটা কি ওই যে আপনার লাইন যে আমরা ছোট বড় করি না উপরের দিকে, হুম হুম, ওইটা দিয়ে করা যেত না? হ্যাঁ ওইটাতেও করা যাবে, যে যেটা করতে বেশি পছন্দ করে। আচ্ছা আচ্ছা। বুঝি নাই ভাইয়া, কোনটা বললো ওই ভাইয়া? প্রথম ক্লাসের দিকে আমি লাইন দিয়ে একটা করাই দেখেছিলাম। ঠিক আছে, যেটা হচ্ছে যে এখান থেকে আমি একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে উপরের দিকে একটু রাখছি, আর এখান থেকে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে নিচের দিকে রাখছি। এটা আমি শর্টকাটে করছি। ঠিক আছে, তো এখান থেকে ধরেন একটা টেক্সট নিলাম, এই টেক্সটটাকে একটু বড় করে নিয়ে এটা উপরে রাখছি, এই দুইটাকে সিলেক্ট করে আর কন্ট্রোল আল্টার সি, এটার কথাই বলছিলেন তো? না ভাই আমি তো এটার কথা বলি নাই, আমি যেটা কথা বলছিলাম ওই যে একটু আগে যে শেডোটা করলেন না, লাইন লাইন লাইনের একটা যে কাজ যে দেখালেন না, শেডোটা যে মানে কি বলে এটাকে, মাস্ক করে। হ্যাঁ মাস্কিং এর সময় একটা শেডো ইউজ করছিলেন না, ওইখানে তো একটা আছে যে মাঝখান দিয়ে জিনিসটা বড় হয়ে থাকবে, লাইন টুলে দেখা যায় ওই জিনিসটা। ও ওইটা ভাই ইফেক্ট ব্যবহার করছে ব্রাশের। না, এটার ক্ষেত্রে আপনাকে যে আর্টটাই মানে যেটা হচ্ছে আপনার প্রথমে ব্রাশ করে নিতে হবে, যেটা আপনি চাচ্ছেন। হুম।
আপনি চাচ্ছেন এখান থেকে যে ইফেক্টটা ব্যবহার করতে স্টকের, তো স্টকটা হ্যাঁ ব্যবহার হ্যাঁ হ্যাঁ করতে, হ্যাঁ। স্টকের ইফেক্টটা ব্যবহার করতে গেলে প্রথমে আপনাকে এটাকে ব্রাশ করতে হবে, কারণ স্টক কিন্তু ব্রাশ ও ব্যবহার হয় আচ্ছা। স্টকে, ঠিক আছে? এখানে হ্যাঁ। প্রথমে ব্রাশ করে নিতে হবে, আর্ট ব্রাশ, ওকে ওকে। তারপর আপনার এখান থেকে একটা লাইন সেগমেন্ট টুলের মাধ্যমে এ পর্যন্ত হুম ড্র্যাগ হুম। করেন, করে এখানে ব্রাশটা সিলেক্ট করে দিলেন। এখন আপনি এটা ব্যবহার করতে পারবেন। এটার কথা বলছেন তো? হ্যাঁ 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 ভাই, জি। এগুলো হ্যাঁ। হুম। আচ্ছা। হ্যাঁ, আপনি ওই বক্সের ভিতর করলেন, ওইটা আরেকবার একটু দেখান না। তার মানে হ্যাঁ, এটা, ওইটা ওইটা কিভাবে তার করলেন মানে ভাই? এটা না চাইতেই পেয়ে গেছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক। আপনার দেখানো হয় নাই ভাই। আচ্ছা আচ্ছা, দেখাইছিলাম মনে হয় প্রথম দিকে, অত খেয়াল করেন নাই। যেটা হচ্ছে যে এখান থেকে আমি একটা অবজেক্ট, একটা টেক্সট রাখছি, ঠিক আছে? তো আমরা যে একটা শেপের সাথে টেক্সটটাকে কনভার্ট করতে চাই, সেই শেপটাকে উপরে রাখতে হবে। তো আমি এটাকে হুম। উপরে রাখছি, এটা কিন্তু টেক্সটের উপরে আছে। এবার টেক্সট এবং শেপকে দুইটাকে একসঙ্গে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল আল্টার সি, তাহলে এই কন্ট্রোল বক্সের মাপে, আল্টার সি। এই বক্সের মাপে টেক্সটটা চলে আসবে। আচ্ছা। আচ্ছা, অ্যারেঞ্জ করে ওটা ফ্রন্টে নিতে হবে তাই না, অবজেক্টটা যেটার উপর রাখবো? হ্যাঁ, তো আপনারা যাতে ভুল না হয় এক্ষেত্রে করতে পারেন যে প্রথমে টেক্সটটা নেবেন, তারপর শেপ যখন ক্রিয়েট করবেন, পরবর্তীতে যেটা ক্রিয়েট করা হয় সেটা তো উপরেই থাকে, তাই না? তো হুম পরে হুম। শেপ নেবেন, নিয়ে তারপর এটাকে এভাবে কন্ট্রোল আল্টার সি এর মাধ্যমে কাজ করবেন। এই জিনিসটা খুব ভালো লাগতেছে দেখতে, এই যে এখন যেটা করলেন। শুধু এরকমই না, আরো অনেক ধরনের ইফেক্ট আপনারা তৈরি করতে পারেন। যেমন এখান থেকে আমি পেন টুল দিচ্ছি, আমি এখান থেকে একটু কার্ভ করে নিচ্ছি, নেওয়ার পর আমি এটা রিফ্লেক্ট করছি এখান থেকে, রিফ্লেক্ট, কপি। তো এবার এই অংশটাকে আমি জয়েন করে দিচ্ছি, দুইটা মাথাকে জয়েন করে দিলাম। তো এবার নিচে যেটা করব, এটাকে সিলেক্ট করে রিফ্লেক্ট করছি নিচের দিকে, কপি। তো এবার এই দুইটাকে সিলেক্ট করে আমি জয়েন করছি দুইটা মাথা, ঠিক আছে? দুইটা পাশ জয়েন করে নিলাম। এবার টেক্সটটাকে সিলেক্ট করছি, করে এটাকে সিলেক্ট করে এটাকে আমি একটা ফিল দিচ্ছি, টেক্সট সিলেক্ট, বুঝা গেছে? কি করলেন ভাইয়া? কন্ট্রোল আল্টার সি। কন্ট্রোল আল্টার সি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। হুম। ভাইয়া এটা তো ফিলের উপর কাজ করবে তাই না? হ্যাঁ, এখান থেকে আবার আর আচ্ছা। মজার বিষয় হচ্ছে এখানে যে শেপটা আছে এটা কিন্তু ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন, ঠিক আছে? হুম। এটা চেঞ্জ করতে পারবেন। ভাই এই কন্ট্রোল আল্টার সি এটা কি এখানে আছে, কোনো জায়গায় ডিফল্ট কোনো জায়গায় আছে? হ্যাঁ, এটা তো ভিউ অবশ্যই। ইফেক্ট কোথায় আছে ভাই? এটা পাথ অপশনে ছিল সম্ভবত। যেমন এখান থেকে আমরা যদি নেই অবজেক্ট, অবজেক্ট থেকে ভাইয়া গত দিনের ভিডিওটা ভাইয়া, সময় 1 মিনিটের কম আছে তো। গতদিনের ভিডিওটা আপ করে দেওয়া হচ্ছে, ওরা সম্ভবত দিয়ে দিবে। ভাই নাইলে আপনি লিংক দিয়ে দিন ওই দিনের মতো। তো এখন লিংক দিলে তো আপনারা ডাউনলোড করে নিতে পারবেন না। সময় আর নাই ভাই, গ্রুপে দিয়ে দেন, 1 মিনিটেরও কম আছে। এই যে, ঠিক আচ্ছা। আছে, হ্যাঁ, এই অপশনটা যেটা হচ্ছে যে এখানে এটা তো